আজ পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের শুভ সূচনা। শাস্ত্রে আছে, পিতুরপধিক্য মাতা গর্ভধারণ পোষণাৎ অতহি ত্রিষু লোকেষু নাস্তি মাতৃ সমগুরু। মা আসছেন। মহালয়া মানে তো চক্ষুদানের দিন। পিতৃপুরুষকে তর্পণ করে তাঁদের অবসান ঘটিয়ে মায়ের আগমনকে সুনিশ্চিত করে কুমোরটুলিতে মায়ের প্রতিমায় চক্ষুদান পর্ব। ঠিক সেই ঘটনাকে স্মরণে রেখে আমরা সানন্দা নিউজের পক্ষ থেকে মহালয়ায় এক অন্য আড্ডা আপনাদের হাতে তুলে দিতে চাই। সেই আড্ডায় আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শান্তনু পাত্র। শান্তনুবাবুকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। কুমোরটুলির শিল্পীরা যেমন চক্ষুদান করেন মৃন্ময়ী মূর্তির, আপনি তেমনি অগণিত মানুষকে দৃষ্টিদান করে আসছেন। বলতে পারি, অমানিসার অন্ধকার ভেদ করে যেমন মহালয়া আগমনীর সুর ধ্বনিত হয়, ঠিক তেমনি আপনি প্রতি বছর চক্ষু ছানি অপারেশন করে বহু চোখে আবার নতুন করে আলো জ্বালছেন। এই যাত্রা আপনার কবে থেকে শুরু হয়েছিল? এই যাত্রা শুরু হয়েছে 2014 সাল থেকে। 2014 সালে আমি মাস্টার অফ সার্জারি পাস করি চক্ষু থেকে, অপথলমোলজি থেকে। 2014 সালে পাশ করার পর আমি চুঁচুড়া হাসপাতালে পোস্টিং নিই। চুঁচুড়া হাসপাতাল থেকে আমি যাই কোচবিহারে তুফানগঞ্জ, তারপর মাথাভাঙা মহকুমা হাসপাতাল, তারপর এখন নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল। 2014 থেকে শুরু। কিছুদিন আগে আমরা দেখলাম যে আপনি এই 2014 থেকে 2024, যদিও সেই বছর এখনো শেষ হয়নি, কিছুদিন বাকি রয়েছে, আপনি 11,000, যদিও সেই সংখ্যাটা আজকের দিনে দাঁড়িয়ে, এই মহালয়ার দিনে দাঁড়িয়ে আরও অনেকটা বেড়ে গিয়েছে, 11,000 চোখের ছানি অপারেশন করেছেন এবং তারা দৃষ্টি ফিরে পেয়েছে। কি করে সম্ভব হলো এত সংখ্যার মানুষকে, প্রতি বছর হাজার হাজার মানুষকে এই চক্ষু ছানি অপারেশনে? কিছুটা মোটিভেশান আছে। আমি যখন MBBS পড়তাম, যখন আমি চক্ষু বিশেষজ্ঞ হইনি, আমাদের বাড়ির পশ্চিম দিকে আরেকটি বাড়ি, মানে পুকুর, আমাদের বাড়ির পশ্চিম দিকে একটি পুকুরের পাশে একটি বাড়ি, সেই বাড়িতে একজন অসহায় মানুষ থাকতেন। আমাদের বাড়িতে কাজকর্ম করতেন, বা গ্রামের, আমার বাড়ি একদমই গ্রামে, সেই গ্রামের বাড়িতে বিভিন্ন বাড়িতে কাজকর্ম করতেন। ওনাকে আমরা ছোটোবেলায় গোবিন্দ কাকা বলে ডাকতাম। আমি তখন বোধহয় ফিফথ ইয়ার বাড়ি এসেছি। বাড়ি এসে গ্রাম, সবাই বাড়ি এলে তো আমরা গ্রামে চারদিকে ঘুরে বেড়াই। 15 দিন বা মাসে একবার বাড়ি এলে আমরা গ্রামটাকে মানে পর্যবেক্ষণ করি, চারিদিকে বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হয়। ওনার বাড়ির সামনে দিয়ে যাবার সময় উনি ডাকলেন, ডেকে বলছে, বাবু দেখ তোরে, আমি দেখতে পাই না, চোখে কি হয়েছে। যাই হোক, যখন MBBS পড়ি তখনও তো আমাদের সব সাবজেক্টই পড়ানো হয়। পাশে টর্চ ছিল, টর্চ টিপলাম চোখে, দেখলাম যে ছানি আছে। আমি বললাম, হ্যাঁ কাকু, তোমার চোখে ছানি আছে, অপারেশন করতে হবে তোমার। হ্যাঁ, বলছে আমার একটু ব্যবস্থা করে দিবি তো, আমি তো গরিব শরীর মানুষ, কোথায় যাব আর। আমি বললাম, ঠিক আছে, আমার সামনে একটা পরীক্ষা আছে, পরীক্ষার পর না হয় আমার সঙ্গে কলকাতা যাবে, তুমি বাসে করে যাবে, ট্রেনে করে খড়গপুর থেকে নিয়ে যাব তোমাকে, অপারেশন করাবো, অপারেশন করিয়ে তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে যাব। হ্যাঁ, আমার 2 মাস বাদে পরীক্ষা আছে, পরীক্ষার পর তোমাকে নিয়ে যাব। 2 মাস পরে আমি এসেছিলাম, যখন দেখি সেই বাড়িতে আর কেউ নেই, ওই কাকু কিন্তু মারা গেছেন। মা বলল, 1 সপ্তাহ আগে তো কাকু মারা গেছে। তখন এত ফোনের যোগাযোগ, এত মোবাইল ছিল না। মারা গেছেন বলতে ওনার হাঁপানির অসুখ ছিল। এত তো যে ঘটনাটা বলছি সেটা 1998 বা 99-এর ব্যাপার। এত তখন ইনহেলার বা এত ওষুধপত্র তখন কিন্তু আসেনি। তিনি কি করলেন, সহ্য করতে না পেরে, মাঝরাতে বোধহয় শ্বাসকষ্ট উঠেছিল, কোনোভাবে সহ্য করতে না পেরে ধুতি দিয়ে সামনের তেঁতুল গাছটাতে ঝুলে পড়েছিলেন। এই ঘটনাটা ঘটার পর আমার মধ্যে একটা
প্রতিক্রিয়া হয় যে আমি পারলাম না, আমি তো পারতাম, পরীক্ষার জন্য আমি আটকে গেলাম 2 মাস, তার আগে তো নিয়ে যেতে পারতাম, কমসে কম দৃষ্টি তো ফিরিয়ে দিতে পারতাম। তারপরে আমি যখন চান্স পেলাম পোস্ট গ্রাজুয়েশনে, তখন কিন্তু ঠিক কাউন্সিলিং হয়তো আমাদের কোন সাবজেক্ট, আমি ফার্স্ট কাউন্সিলিংয়ে কিন্তু গাইনোকোলজি নিয়েছিলাম, গাইনোকোলজি অবস্টেটিক। সেকেন্ড কাউন্সিলিংয়ে সেই কাকুর কথা খুব মনে পড়ে আমি আইতে এলাম। এটা একটা মোটিভেশন থাকতে পারে। তাছাড়া আমি তো আমার বেড়ে ওঠা একদম গ্রামীণ পরিবেশে, প্রত্যন্ত বাগাস্তি গ্রাম পঞ্চায়েতে একদম প্রত্যন্ত জায়গায় আমার বাড়ি। সেখানে যে আর্থসামাজিক পরিবেশ, এবং আমিও কষ্ট পেয়েছি এমবিবিএস পড়ার সময়, আর্থিক কষ্টের মধ্যে সম্মুখীন হই। এখানে কিছু মানুষকে যদি সরকারি ব্যবস্থার মাধ্যমে যদি কিছুটা রিলিফ দেওয়া যায়, সেটা একটা তৃপ্তি, সেখানে একটা পূর্ণতা। আর সার্জারি আমার কাছে একটা প্যাশান, এই জন্য এতগুলো কেস। ডাক্তারবাবু, আপনি প্রাইভেট প্র্যাকটিস করেন, সেখানে কারোর চোখ দেখলেন, দিয়ে বলছেন আপনার চোখের ছানিটা অপারেশন করাবো, আপনি অমুক সরকারি হাসপাতালে, এখন আপনি নয়াগ্রামে এসেছেন, তাই হয়তো সকলকে বলছেন যে খড়িকা সুপার স্পেশালিটি হসপিটালে যাবে, আমি সেখানে তোমার চোখ অপারেশন করে দেব। আপনি নাকি বরাবরই এই উক্তিটা ব্যবহার করেন, মানুষের টাকার খরচ হবে না, অথচ আপনি চোখের ছানি অপারেশন করে দেবেন। এটা কি করে করেন, যখন সমাজে ডাক্তারদের নিয়ে নানান প্রশ্ন, তাদেরকে নিয়ে নানান অঙ্গুলি হেলুন, কিন্তু সেখানে আপনি প্রাইভেটে তার চোখ দেখলেন, অথচ বলছেন বাবু তুমি হাসপাতালে যাবে, সেখানে আমি তোমার চোখটা বিনা পয়সায় অপারেশন করে দেব। এই প্রেরণাটা আপনি কে দেয়? বা যে জায়গাটাতে আমার হাসপাতাল বা আমার পাশাপাশি যারা থাকে, তাদের আর্থসামাজিক ব্যাপার একটা আছে। সবাই সেই ক্ষমতা মানে বহন করার ক্ষমতা অনেকেরই নেই, অনেকেরই, বেশিরভাগ লোকেরই নেই। আমি মনে করি যে সবার মানে আর্থিকভাবে বাইরে অপারেশন করার ক্ষমতা অনেকেরই নেই। আর দ্বিতীয়, ব্যক্তিগতভাবে বলতে গেলে আমরা কাজ করি, যে কোনো একটা কাজ করি, আমরা প্রত্যেকে কাজ করি কী জন্য কাজ করি, যে একটা আনন্দ পাওয়ার চেষ্টা করি আমরা। হ্যাঁ, মানে ওই যে অপারেশন করার পর তার আইপ্যাডটা খোলার পর তার যে হাসি মুখ, সেই হাসি মুখটাকে যখন আমি দেখি, সেটা মনে হয় আমার কাছে মহামূল্যবান, সেটা বোধহয় টাকা দিয়ে কেনা যায় না। একেবারে। আমরা এমনও দেখেছি যে একজন মানুষ, তিনি এসেছেন, তার ঠিকানা নেই, তিনি ঠিকানা বলতে পারছেন না, তিনি বিধবা মানুষ, অথচ আপনি নির্বিঘ্নে সেই অপারেশন করে দিয়ে, তার চোখের অপারেশন করে দিয়ে আপনি তার ঠিকানায় পৌঁছে দিচ্ছেন। আপনি এগুলো কোত্থেকে করেন? আপনি তো কখনো নিজেকে সমাজসেবী বলেও দাবি করেন না। না, একদমই না। এবং আপনার যদি সমাজসেবী বলা হয়, আপনি অস্বস্তি বোধ করবেন। আপনি একজন চিকিৎসক, নিপাট চিকিৎসক, আপনি কোত্থেকে এই প্রেরণাগুলো পান যে একটা অসহায় মানুষ, তার অপারেশনটা করিয়ে দিয়ে তাকে পাঠিয়ে দিতে হবে ঠিক জায়গায়, এবং তখন তিনি চোখে দেখতে পাচ্ছেন, আবার ফিরিয়ে যাচ্ছেন? কিছুটা এই ইন্সপিরেশান মা বাবার কাছ থেকে পাই। আমি যখন ডাক্তারিতে ভর্তি হয়েছিলাম, তখন দুজনেই বলেছিলেন, আমার মা বাবা দুজনেই বলেছিলেন যে বাবা পড়তে যাচ্ছিস, ঠিক আছে। একটা আমার মা লেখাপড়া, মানে প্রাতিষ্ঠানিক লেখাপড়া খুব নেই বললেই চলে, তখনকার দিনে 3-4 পাস আমার মা। বাবা কিন্তু এডুকেটেড, বাবা কিন্তু গ্র্যাজুয়েট, মা কিন্তু 3-4 পাস। মা একটা কথা বলেছিল যে একটা পদ্ম ফুল যখন প্রস্ফুটিত হয়, তখন তার গন্ধে মৌমাছিরা চলে আসে। তুই যখন নিজেকে ঠিক যোগ্য করবি, তখন কিন্তু তোকে টাকা পয়সার পিছনে ছুটতে হবে না, টাকা পয়সা তোর এমনিই হবে। টাকা পয়সার পিছনে কোনো দিন ছুটিস না বাবা, টাকা পয়সা তোর এমনিই হবে। আর্থিক কষ্টের মধ্যে তুই পড়বি না কোনো দিন, কিন্তু তার বাইরে অসংখ্য মানুষ আছে, তাদের তুই সেবা কর। সবটা হয়তো পারি না, যতটা পারি চেষ্টা করি। এটাও কম পাওয়া কোথায়? ডাক্তারবাবু, একটা কথা প্রায় শুনি, যদি আপনার আউটডোরে পেশেন্টের সংখ্যা 150-র কম হয়, আপনি একটু অস্বস্তি বোধ করেন, মানে যেন আপনার জব স্যাটিসফ্যাকশন নেই। অর্থাৎ আউটডোরে রোগীর ভিড়টা আপনি ভীষণ এনজয় করেন, এবং আপনি তাদের প্রত্যেককে খুব যত্ন সহকারে দেখেন। কেউ উত্তেজিত হয়ে গেলে তাকেও আপনি সামাল দেন। কী করে করেন ডাক্তারবাবু? মাথা ঠান্ডা রাখতে হয়, কিছু তো করার নেই, মাথা ঠান্ডা রাখতে হয়। হ্যাঁ, আউটডোর থেকে কাউকে আমি রিফিউজ করি না, হ্যাঁ, মানে সবাইকে দেখে দিই, কিন্তু ইদানিং যে চাপ কিন্তু বেসামাল,
মানে এই সোমবারই আমার ওখানে প্রায় 200+ 250-র কাছাকাছি পেশেন্ট হয়েছে। এতটা হয়তো মানে নিজের ক্ষমতাকে হয়তো ছাড়িয়ে যেতে হচ্ছে, মানে আর মানে অনেকটাই চাপ এখন। আপনি একদিনে সর্বোচ্চ কটি অপারেশন করেছেন? আমাদের হাসপাতালেই করেছি একদিনে 41টি অপারেশন করেছি একদিনে। আপনি একজন? হ্যাঁ, একাই করেছি। একাই করেছেন? সকাল 9টার সময় স্টার্ট করেছিলাম, রাত্রি 9টায় শেষ হয়েছিল। এই প্রাণশক্তিটা, এই প্রেরণাটা আপনাকে কে দেয়? এই জায়গাটাতে সার্জারি আমার কাছে প্যাশান বলতে গেলে। আমি আনন্দ পাই, অপারেশনটা করতে গিয়ে আমি আনন্দ পাই। রোগী দেখা নিয়ে খুব একটা আমি ইন্টারেস্টেড নই, কারণ 100 বা 150 রোগী দেখার পর মাথা সত্যি কাজ করে না। কিন্তু অপারেশনের ক্ষেত্রে আমি অপারেশনটাকে এনজয় করি। না, কম রুগী হলেও তো আপনি অসন্তুষ্ট হন যে আজকে কেন রুগী এলো না। আপনি এই কথা বলেন, আপনার অ্যাসিস্ট্যান্টরা তাই বলে, হাসপাতালেও তাই বলে। এবং আপনি 9টার ঠিক পরে ঠিক আপনার আউটডোরে আপনি চলে যান। আমি টাইমে বসি আউটডোরে। না, টাইমের আগে বসেন, টাইমে বসেন না, টাইমের আগে বসেন। এই কর্মসংস্কৃতি, এটা নিয়ে তো অনেক চর্চা হয়, সেমিনার হয়, আর অথচ আপনি কিন্তু সেই কর্মসংস্কৃতিটা কাজ দিয়ে দেখিয়ে দেন। প্রেরণার উৎস কি? এই পাংচুয়ালিটির জন্য আমার একজন স্যার দেয়। ছোটোবেলাতে আমি যখন মানে বাগাস্তি স্কুলে পড়তাম, তখন একজন স্যার ছিলেন, অঙ্কের স্যার, গুণধর ঘোষ, নরসিংহপুর বাড়ি, প্রায় 6 ফুট মতো লম্বা স্যার। সবাই আমরা ভয় পেতাম। এখনকার দিনে ছাত্র এবং শিক্ষকের মধ্যে রিলেশনটা কীরকম একটা হয়ে গেছে আপনি ভালো বলতে পারবেন। তখন কিন্তু আমরা জমের মতন ভয় পেতাম টিচারদের। মানে সাইকেলে করে স্যার যাচ্ছেন, আমরাও সাইকেলে যাচ্ছি, স্যারকে কিন্তু ক্রস করতে পারতাম না কোনো সময়, নেমে পড়তে হতো বা দাঁড়িয়ে থাকতে হতো। স্যার ক্রস করে যাবেন, তারপরে আপনি যাবেন। আমি তখন ক্লাস 10-এ পড়ি। স্যার অঙ্কের টিচার হলেও আমাদের পিটির ক্লাস নিতেন। আচ্ছা। এবার স্যারের যেটা বলে দিতেন সেটাই হচ্ছে চূড়ান্ত। 10টার সময় শুরু হবে পিটি। এবার আমার যেতে দেরি হয়েছে বলতে সাইকেলের চাকা বোধহয় ফেটে টেটে গেছিলো, লিকটিক হয়ে গেছিলো, সেরেটেরে। আমি 10টা 15-র সময় ঢুকেছিলাম অলরেডি, কিন্তু স্যার তখন পিটি শুরু করে দিয়েছেন। আমি ঢোকা মাত্রে তখনকার দিনে সেই কলমি গাছ, বেড়াতে যে কলমিগুলো লাগানো হয়, কলমি গাছের লাঠি হতো, লাঠি নিয়ে সপাট দিয়েছিলেন পিঠে, এখনো দাগ আছে। যে কেন দেরি হবে, 10টার সময় বলেছি, 10টায় আসতে হবে, 10টার সময় আসতে হবে। সেদিনের পর থেকে ওই যে মার খেয়েছিলাম, তারপর থেকে আমি বরাবর পাংচুয়াল। এর আগে আমি প্রশাসনে ছিলাম, স্বাস্থ্য ভবনের মিটিংয়ে গেছি, বা ডিএমের সঙ্গে মিটিং করেছি, এসডিওর সঙ্গে মিটিং করেছি। আমার টাইম মানে 10টায়। এই পাংচুয়ালিটি কিন্তু স্যার শিখিয়েছিলেন আমাকে, শ্রদ্ধেয় গুণধর ঘোষ মহাশয়। আপনাকে কাছে পেয়েছি। এখন চোখের রোগীর সংখ্যা কেমন বাড়ছে, অর্থাৎ ক্যাটারাক্ট এর পরিমাণ কত বাড়ছে? ধরুন ওপিডিতে যদি আমি 200 পেশেন্ট দেখি, তার মধ্যে 40টা ক্যাটারাক্ট বেরোবে। তার মানে সংখ্যা বাড়ছে, ক্যাটারাক্টের সংখ্যা বাড়ছে। এখান থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষের কি করা উচিত চোখের পরিচর্যার জন্য? চোখের পরিচর্যা, ক্যাটারাক্ট থেকে মুক্তি পাওয়া মুশকিল আছে। ওটা মানে আমাদের চামড়া কুঁচকে যায়, বয়স বাড়লে চামড়া কুঁচকে যায়, তো চামড়া কুঁচকে যায়, চুলে পাক ধরে। তেমনি অ্যাকচুয়ালি এই ছানিটা হচ্ছে আমাদের বার্ধক্যের লক্ষণ, এবং এটা হবেই। কিন্তু কতগুলো নিয়ম আছে, যে নিয়মগুলো আমরা মানলে ছানিটাকে আটকাতে পারি বা নাও হতে পারে। ডায়াবেটিস থাকলে কিন্তু ছানির বা ক্যাটারাক্টের সম্ভাবনা কিন্তু বিরাট বেড়ে যাচ্ছে, 1 নাম্বার। 2 নাম্বার, চোখে আঘাত লাগা, ট্রমা, একটা ব্লান্ট ট্রমা যদি লাগে, সেখানে কিন্তু ছানি হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। কিছু ওষুধ আছে, পার্টিকুলার কিছু ওষুধ ছানিকে বাড়িয়ে দেয়, সেই সব ওষুধগুলোকে অ্যাভয়েড করা, তার অল্টারনেট ওষুধ খোঁজা। আর সানলাইট এক্সপোজার, যেটাকে বলা হচ্ছে এখন ম্যাক্সিমাম কজ, সানলাইট এক্সপোজার। বাইরে রোদ্দুরে বেরোলে সানগ্লাস ব্যবহার করা, বা অ্যাকচুয়ালি ক্যাটারাক্ট বা ছানি মানে যারা গ্রামে মাঠে কাজ করেন তাদের প্রবণতা বেশি। হ্যাঁ, সেক্ষেত্রে ধরুন রোয়া পোঁতার কাজ বা কাটার কাজ, ধান কাটার কাজ, ধরুন সূর্যটা তো পূর্ব দিক থেকে উঠছে, তাহলে যদি আমি পশ্চিম দিকে মুখ করে কাজটা শুরু করি, এবং সূর্য যখন পশ্চিম দিগন্ত গেল, তখন আমি পূর্ব দিকের কাজটা করলাম, তাতে সানলাইট এক্সপোজারটা বিপরীত ডাইরেকশনের কাজটা করলে, এটা কিন্তু রিসার্চ হয়ে গেছে। এই রিসার্চে কিন্তু দেখা গেছে সিগনিফিক্যান্ট, মানে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট, তাতে কিন্তু এইভাবে কাজ করলে ছানি পড়ার সম্ভাবনা কিন্তু অনেক কমে যাচ্ছে। এটা একটা ব্যাপার। তাছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট, সবুজ শাকসবজি, হ্যাঁ, গ্রিন আপেল, যেগুলো মাঝে মাঝে বিক্রি টিক্রি হয়, গ্রিন আপেলের প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তাছাড়া সজনে শাক, পুঁই শাক, এতে নিয়মিত খাওয়া।
খুব ভালো লাগলো যে চক্ষুদানের এই পবিত্র দিনে আপনার এই পরামর্শগুলো আরও একটা নতুন দৃষ্টিদান করবে অন্তত আমাদের দর্শক শ্রোতাদের কাছে। আজকে হচ্ছে আমাদের শারদোৎসব অর্থাৎ দুর্গোৎসবের বলতে পারি সূচনার দিন, কারণ অসুর দলনী দেবী দুর্গা তিনি মর্তে আবির্ভূত হবেন, আর সেজন্য আমরা সকলে আশায় আছি। জানেন ডাক্তারবাবু, এক অসুরের দাপাদাপি শুরু হয়েছে গোটা পৃথিবী জুড়ে, আর তাতে আমাদের অন্ধত্ব সুনিশ্চিত হচ্ছে, দৃষ্টি হারানোর পথে আমরা এগিয়ে যাচ্ছি। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি যা বলছি তা হলো ইলেকট্রনিক্স গেজেট, অর্থাৎ যেগুলো স্ক্রিন, ল্যাপটপ, মোবাইল, কম্পিউটারের স্ক্রিন, ট্যাব, অর্থাৎ যেগুলো দিয়ে আমরা চোখে কাজ করি, যেখান থেকে একটি রশ্মি বেরোয় এবং সেগুলো দিয়ে আমরা কাজ করতে গিয়ে আমাদের দৃষ্টিশক্তির উপর একটা প্রবল প্রভাব আসছে। এই অসুরকে দমন করার কি পদ্ধতি আছে? নিশ্চয়ই কোনো পদ্ধতি আছে। আচ্ছা, কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ, এই যে ডিজিটাল ডিভাইস, এই ডিজিটাল ডিভাইস থেকে চোখের যে ক্ষতি হচ্ছে বা চোখ এবং তার সঙ্গে শরীরেরও কিছু ক্ষতি হচ্ছে, এগুলোকে মিলিতভাবে বলা হচ্ছে কম্পিউটার ভিশন সিনড্রোম। আচ্ছা, এবার আমরা তো বই পড়ছি, মানে একটা প্রিন্টেড বই আমি পড়লাম আর একটা ল্যাপটপে একটা আমি অক্ষর দেখলাম, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। দুটো তফাৎ কোন জায়গাতে? আমরা যেটা প্রিন্টেড দেখি তার এজগুলো, অক্ষরের এজগুলো ডিফাইন্ড, ওয়েল ডিফাইন্ড থাকে, কিন্তু দেখা গেছে ডিজিটাল ডিভাইসের, মোবাইল হোক বা কম্পিউটার হোক বা ল্যাপটপ হোক, তার এজ এতটা ডিফাইন্ড নয়। এক নাম্বার, মানে কিনারাগুলো এজ মানে আমরা কিনারাগুলো এতটা শার্পলি ডিফাইন্ড নয়। রাইট। সূক্ষ্ম বিচার করতে গেলে দেখা যায় যে আমার প্রিন্টেড ডিভাইসের যে অক্ষর, কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ, ইলেকট্রনিক যে ডিভাইস, এগুলোকে দেখতে গিয়ে আমাদের চোখের যে সমস্যা হচ্ছে বা চোখের সঙ্গে সঙ্গে কিছু শারীরিক সমস্যাও হচ্ছে, এগুলোকে মিলিতভাবে বলা হচ্ছে কম্পিউটার ভিশন সিনড্রোম। এবার আমাদের যে প্রিন্টেড বা বইতে যে অক্ষরগুলো আমরা পড়ি, তার সঙ্গে আমরা যে ডিজিটাল ডিভাইসে মানে কম্পিউটার, মোবাইলে যে অক্ষরগুলো দেখছি, তার মধ্যে তফাৎ রয়েছে। কম্পিউটার বা মোবাইলে যে অক্ষর থাকে তাতে তার যে অক্ষরের যে এজগুলো, মানে তার এজগুলো, কিনারাগুলো শার্পলি ডিফাইন্ড থাকে না, কিন্তু প্রিন্টেডটা অনেক বেশি স্পষ্ট। মানে বইয়ের অক্ষর, সোজা কথায় বলতে গেলে বইয়ের অক্ষর অনেক বেশি স্পষ্ট, এবং আমাদের চোখকে বেশি খাটতে হয় কম্পিউটার, মোবাইল বা ল্যাপটপের অক্ষর দেখতে গেলে, মানে ইলেকট্রনিক্স ডিভাইসের অক্ষর দেখতে গেলে। এক নাম্বার, তাকে বলছেন আপনি সিভিএস, হ্যাঁ, কম্পিউটার ভিশন সিনড্রোম। দু নম্বর যেটা হচ্ছে মোবাইল কিংবা ল্যাপটপে বা কম্পিউটারে এর কন্ট্রাস্ট ঘন ঘন চেঞ্জ হতে থাকে। আচ্ছা, বিশেষ করে ভিডিও গেম খেলার সময় আচ্ছা চেঞ্জ হতে থাকে, তাতে কিন্তু চোখ নিতে পারে না। আর 3 নম্বর যেটা হচ্ছে, আমরা চোখের পাতা পড়ে, আমাদের চোখের পাতা পলক ফেলি, আমরা চোখের পাতা ফেলি। এই চোখের পাতা ফেলার রেট হচ্ছে মিনিটে 12 থেকে 18 বার। যখন আমরা কম্পিউটার বা মোবাইল দেখি তখন এটা সিভিয়ারলি কমে যায়, 5 থেকে 6 বারে চলে আসে মিনিটে। তাই? হ্যাঁ, 5 থেকে 6 বারে চলে আসে। মানে ইররেগুলারলি তখন কারণ হচ্ছে আমরা যখন মোবাইল বা কম্পিউটারে দেখি, এমনভাবে বানানো থাকে, একটা ভিডিও গেম এমনভাবে বানানো থাকে, বাচ্চারা তন্ময় হয় দেখতে শুরু করে। বা আমরা যখন সিনেমা দেখি, তো আমরা যখন বই পড়ি তার কনসেন্ট্রেশনের সঙ্গে আমরা যখন একটা সিনেমা দেখি ল্যাপটপে, তার কনসেন্ট্রেশন অনেক বেশি লাগে, এটা তো স্বীকার করবেন একেবারে। সেই জন্য চোখের পাতা কমে যায়, চোখের পাতা পড়া কমে যায়। এবার চোখের যে কর্নিয়া, একদম স্বচ্ছ অংশটা, তার উপর একটা টিয়ার ফিল্ম থাকে। সেই টিয়ার ফিল্মটাকে তৈরি করে এই যে বারবার ব্লিঙ্ক করছি আমরা, বারবার পলক ফেলছি, আচ্ছা, এবার ওটা ভেঙে যাচ্ছে। এবার কি হচ্ছে, এই এতগুলো জিনিসের জন্য কি কি সিমটম হয়? মাথা ব্যথা হয়, ঘাড়ে ব্যথা হয়, চোখ জ্বালা করে, এবং কিছু ক্ষেত্রে দৃষ্টিশক্তি কমছে। এবং বাচ্চাদের ক্ষেত্রে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে সেখানে কিন্তু আস্তে আস্তে মাইনাস পাওয়ারের দিকে চোখ শিফট করে যাচ্ছে, মায়োপিয়া হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে এই কম্পিউটার ভিশন সিনড্রোমের কুফল। এবার এখান থেকে বেরিয়ে আসার উপায়,
এক নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের জল খেতে হবে ভালো করে, শরীরকে হাইড্রেট রাখতে হবে। শরীরকে হাইড্রেট রাখলে আমাদের চোখের জলের পরিমাণটাও বাড়বে। খুব যখন আমাদের শরীর থেকে জল বেরিয়ে যায় ডিহাইড্রেশনের সময়, তখন কিন্তু চোখের জলের পরিমাণটাও কমে যায়। তাহলে চোখকে আমার ভেজা রাখতে হবে, সেই জন্য আমাদের জল খেতে হবে, এক নম্বর। দু নম্বর হচ্ছে ঘন ঘন চোখের পলক ফেলতে হবে। যখন আমরা কম্পিউটার বা মোবাইল দেখছি ইচ্ছে করে পলক ফেলতে হবে, আচ্ছা, ইচ্ছে করে চোখে পলক ফেলতে হবে। তাতে প্রিকর্নিয়াল টিয়ার ফিল্ম যেটা, সেটা হচ্ছে সুন্দরভাবে মেনটেন থাকবে, দুটি। তিন নম্বর যেটি হচ্ছে আমাদের মোবাইলে, এখনকার মোবাইলের ডিভাইসগুলোতে একটা সেটিং আছে। সেটিংয়ে আই ফ্রেন্ডলি মোড একটা আছে, একটু খুঁজলে পাওয়া যায়। সেখানে লাইটটা একটু কম থাকে এবং ব্লু লাইটটা কম বেরোয়। সেটা যদি সেই মোবাইল সেটিংটাকে যদি চেঞ্জ করা হয় তাহলে চোখের ক্ষেত্রে আরামপ্রদ হবে। আর মোবাইল যখন আমরা দেখি, মোবাইল চোখের সমান সমান না দেখে চোখ থেকে 15 থেকে 20 ডিগ্রি নিচের দিকে নামালে চোখ কিন্তু অনেক স্বস্তি বোধ করে। আচ্ছা, মানে একদম সোজাসুজি না দেখে একটু নিচের দিকে নামানো। বাহ। আর আই থেকে মোবাইলের ডিস্ট্যান্স 16 ইঞ্চ, 16 ইঞ্চি, মোটামুটি 1.5 ফুট মতো রাখলে চোখ সেটা ভালোভাবে নিতে পারে এবং চোখের পরিশ্রম অনেকটা কম হয়। ডাক্তারবাবু, আর রুল অফ 20 একটু বলে রাখি যে এই মোবাইলের ব্লু রশ্মিটাকে নিয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোম্পানি এই দশকে সবচেয়ে ভালো চশমার ব্যবসা করছে। সেক্ষেত্রে আপনার রেমেডিটা কি? ধরুন যার এই আই ফ্রেন্ডলি স্ক্রিনটা নেই, তিনি কি করবেন? তিনি কি ওই চশমায় ব্যবহার করবেন? চশমা দিয়ে পুরোটা ব্লু লাইট কিন্তু ফিল্টার হয় না, এটুকু জানতে হবে। দাবি করতে পারে সবাই যে 100% আমি ব্লু লাইটকে ফিল্টার করে দিচ্ছি, কিন্তু আদপে পুরোটা হয় না, 40% মতো হয়, কিছুটা হয়, কিছুটা হয়। আর কি কি পদ্ধতি অবলম্বন আর করা হচ্ছে উচিত? রুল অফ 20। যারা আমরা মানে কন্টিনিউয়াস কম্পিউটার বা মোবাইলে চোখ রেখে পড়াশোনা করছি, ধরুন কম্পিউটারে দেখছি 20 মিনিট অন্তর চোখকে ব্রেক দেওয়া। যখন আমরা কাজ করছি 20 মিনিট কাজ করার পর আমাকে একটু দূরের দিকে দেখতে হবে, 20 ফুট দূরের জিনিস দেখতে হবে, চোখকে ফোকাস করতে হবে 20 ফুট দূরের জিনিস 20 সেকেন্ড ধরে। আচ্ছা, আমরা যখন কম্পিউটার বা মোবাইলে কাজ করি তখন তো অ্যাকচুয়ালি নিয়ার ভিশন কাজ করে, তখন সিলিয়ারি মাসলগুলো আমাদের কুঁকড়ে থাকে। যখন আমরা দূরে তাকাই তখন সিলিয়ারি মাসলগুলো রিল্যাক্স হয়ে যায়। আচ্ছা, মানে দূরের দিকে দৃষ্টি দিতে হবে, দূরের দিকে দৃষ্টি দিতে হবে। মানে কম্পিউটারে তুমি চোখ রাখো 20 মিনিট অন্তর ব্রেক, দূরদৃষ্টি নিয়ে দূরের দিকে তাকাও, একদম। এটাকে বলে রুল অফ 20। আচ্ছা, আর বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদেরকে মোবাইল যতটা সম্ভব হাত থেকে সরানো উচিত। বাচ্চাদের অতিরিক্ত মোবাইল দেখার পর বেশিরভাগ বাচ্চাকে, এই প্রজন্মের বাচ্চা লকডাউনের পরে আমি যা দেখতে পাচ্ছি, শুধু লকডাউন নয়, এখন তো বাবা মারা রিল্যাক্সেশন পেয়ে যান, মোবাইল দিয়ে তিনি খাওয়াচ্ছেন। আচ্ছা ডাক্তারবাবু, তাতে কি খাবারের গুণটা থাকে? হজম কম হবে, এক নাম্বার। আর দু নাম্বার হচ্ছে চোখগুলো কিন্তু মায়োপিক হয়ে যাবে, মাইনাস পাওয়ার চলে আসবে। যদি কন্টিনিউয়াস মোবাইল দেখতে শুরু করে কোনো বাচ্চা, চোখের গঠন পার্মানেন্ট চেঞ্জ হয়ে গিয়ে মাইনাস পাওয়ার চলে আসছে। এবং এই যে মাইনাস পাওয়ার, এটা বাড়তেই থাকছে, একবার শুরু হলে -2, -3, -4 করে আস্তে আস্তে বাড়তেই থাকছে। এক্ষেত্রে মোবাইলকে একদম সরানো উচিত, অ্যাভয়েড করা উচিত। যে বাচ্চার মায়োপিয়ার দিকে শিফট করছে বা মায়োপিয়া হয়ে গেছে, যেটুকু নয়, শিক্ষামূলক জিনিসও তো থাকে মোবাইলে অনেক কিছু, সেটা দেখাতেই হয় আমাদের বাচ্চাদের, সেটা টাইম লিমিট করে দেখানো। আর বাচ্চাকে ছাদে নিয়ে যাওয়া, যার ছাদ নেই খোলা জায়গায় নিয়ে যাওয়া, চাঁদ দেখানো, গাছের পাখি দেখানো, দূরের জিনিস দেখানো। দূরের জিনিস দেখলে বাচ্চার মায়োপিয়ার যে বাড়ার হার সেটা কমছে, প্রবণতাটা কমে যাবে, এক নাম্বার। আর দু নাম্বার যেটা হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি ও ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এখন মাইনাস পাওয়ার বাড়ছে, কারণ এখনকার দিনের বাচ্চারা বেশিরভাগই সেডেন্টারি লাইফস্টাইল লিড করছে, একেবারে। হ্যাঁ, পড়াশোনা মোবাইল, ব্যাস। হ্যাঁ, আচ্ছা, কম্পিউটার বা ল্যাপটপের ক্ষেত্রে কি বলবেন? মোবাইলটা না হয় বুঝলাম, সেখান থেকে কতটা ডিস্টেন্স, ওই সেম প্রসিডিউর ইউজ করা উচিত। তাহলে আমরা এখান থেকে মুক্তি পেতে পারি। কীরকম রেট হচ্ছে এখন এই ধরনের পেশেন্ট, কত রকমের আসছে? ওই যেটা আপনি বললেন সিভিএস, কম্পিউটার ভিশন সিনড্রোমে। যারা মোবাইল কম্পিউটার নিয়ে কাজ করছেন, পেশাগত দিক দিয়ে যারা কাজ করছেন, প্রত্যেকে প্রায় আক্রান্ত বলতে গেলে, প্রত্যেকে আক্রান্ত পেশাগত দিক দিয়ে। এর জন্য নির্দিষ্ট কোনো ড্রপ আছে? যে ড্রপ আছে, কার্বক্সিমিথাইল সেলুলোজ আর সোডিয়াম হাইলোরিনেট, দুটো মোটামুটি ড্রপ পাওয়া যায়, দু রকমের ড্রপ। সোডিয়াম হাইলোরিনেট এবং কার্বক্সিমিথাইল সেলুলোজ দুটোর কোয়ালিটি প্রায় একই, কিন্তু সোডিয়াম হাইলোরিনেটের অনেক বেশি দাম।
এই জন্য আমরা কার্বক্সিমিথাইল সেলুলোজ দেখবেন টিআর দিয়ে নাম হয় সাধারণত, জাস্ট টিআর, রিফ্রেশ টিআর, টিআর প্লাস, অ্যাকোয়াসার্জ, বিভিন্ন রকম নাম। এগুলো কোন ফ্রিকোয়েন্সিতে ইউজ করা উচিত? এগুলো মোটামুটি আমরা যেটা বলি, এর কোনো সাইড এফেক্ট নেই, লুব্রিক্যান্ট ড্রপ অ্যাকচুয়ালি। আচ্ছা, হ্যাঁ, একটু পিচ্ছিল করে দেয়। হ্যাঁ, চোখটাকে পিচ্ছিল করে রাখে। এটা চোখটাকে পিচ্ছিল করে রাখে, চোখের যে জলের পরিমাণটা সেটাকে রিটার্ন রাখে, জলটা থাকে তার। এটা একটা, এই জন্য সুফলটা আমরা পাচ্ছি, এর বেনিফিটটা এই জন্যই পাই আমরা। আর আরেকটা জিনিস আমার মনে পড়লো বলছি, চোখের যে জলটা একটা পাতলা লেয়ার থাকে বলেছি আপনাকে, পাতলা লেয়ারের উপর একটা লিপিড লেয়ার থাকে। এই চোখের পাতা থেকে একটা তেল বেশি বেরিয়ে ওই জলটার উপরে ভাসতে থাকে, লুব্রিক্যান্ট টাইপ। না, ওটা জলটার উপরে তেলটা ভাসতে থাকে। আচ্ছা, তেলটা ভাসতে থাকে। তার ফলে লাভটা কি হয়, জলের উপর তেল থাকলে জলটা বাষ্পীভূত, ইভাপোরেশন রেটটা কমে যায়, তাহলে চোখের জলটা রিটার্ন থাকে। আমরা চোখে অনেকেরই দেখেছি বদভ্যাস, চোখে জোরে জোরে জলের ঝাপটা মারা, তখন কিন্তু এই তেলটি বেরিয়ে যায়, তখন চোখটি আবার জ্বালা করতে শুরু করে দেয়। চোখ ধোয়া উচিত, এমনি সাধারণ জল দিয়ে সুন্দর করে চোখ ধোয়া উচিত, কিন্তু এমনি জল নিয়ে দুমদুম করে চোখে ধাক্কা মারা, জোরে স্প্লাশ অফ ওয়াটার একদমই নয়। মোটামুটি এগুলো যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে এই অভিশাপ, এই সিভিএস থেকেই, সিভিএস নামক যে ওষুধ, তার থেকে আমরা সারা পৃথিবীতে 6.8 crore, 6.8 কোটি মানুষ আক্রান্ত, ভারতবর্ষে 1.5 কোটি এই মুহূর্তে ভারতবর্ষে 1.5 কোটি, ভারতবর্ষে 1.5 কোটি, সারা বিশ্বের 6.5 কোটি, ভারতবর্ষে 1.5 কোটি। সব থেকে বেশি পাকিস্তান, দেশটা আনএমপ্লয়মেন্টে ভুগছে বোধহয়, ওই জন্য বোধহয় মোবাইল দেখার সময়টা বোধহয় বাড়ছে। আর সব থেকে কম জাপানে, কারণ তারা তো কাজ ছাড়া কিছু বোঝে না। একদম সব থেকে কম জাপানে, ছেলেদের থেকে মেয়েদের বেশি আক্রান্তের হার। মেয়েরা কি মোবাইল বেশি দেখে? বিতর্কিত, জানি না। মৃন্ময়ী মা এবারে কত অসুরকে দমন করবেন, কিন্তু অন্তত আপনার কাছ থেকে সিভিএস নামক যে ভয়ঙ্কর অসুর, যে একদিন আমাদের অন্ধ প্রজন্ম, দৃষ্টিশক্তিহীন প্রজন্ম উপহার দেওয়ার জন্য প্রস্তুত, আপনার এই পরামর্শ নিশ্চয়ই সেই অসুরকে বধ করতে পারবে। ডাক্তারবাবু, আপনি দীর্ঘদিন ধরে মানুষের দৃষ্টি দান করছেন, কিন্তু খুব জানতে ইচ্ছে করে, আসলে পুজো মানেই তো আনন্দ, শারদোৎসব মানেই আনন্দ। যদি এই দৃষ্টিদানের এই পর্বে, এই যাত্রাপথে কোনো মজার ঘটনার কথা যদি একটু আমাদের দর্শকদের জন্য বলেন। তখন আমি সদ্য পাস করেছি, 2014 সাল। আই সার্জন হিসাবে আমার ফার্স্ট পোস্টিং ছিল চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল, হুগলি ডিস্ট্রিক্ট হাসপাতাল। ওখানে একদিন অপারেশন করেছি। অপারেশন করার পর সকালবেলা আমাদের আইপ্যাড রিমুভ করতে হয়। অলরেডি আমার যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন আইপ্যাড রিমুভ করে দিয়েছেন। আমি রাউন্ড দিতে গেছি, দেখি দূরে ভদ্রলোকের অপারেশন করেছি, মনে হলো ঠিকঠাকই করেছি। তার পাশে ওনার স্ত্রী বসে আছেন, গালে হাত দিয়ে, যেন কত দুঃখ মনে। তখন আমার খুব টেনশান হচ্ছিল যে তাহলে কি ভদ্রলোক দেখতে পাচ্ছেন না, কালকে যে অপারেশন করলাম সেটা কি ফেলিওর হলো। আমি কাছে গেছি, কাছে গিয়ে টর্চ দিয়ে দেখলাম সব ঠিকঠাক আছে। তারপরে আমাদের বেড সাইডে আঙুল দিয়ে দেখানো হয়, দূর থেকে আঙুল নেড়ে দেখানো, সব দেখতে পাচ্ছেন। তখন আমি বললাম যে আপনার কী ব্যাপার, আপনি এরকম মুখ শুকিয়ে বসে আছেন, গালে হাত দিয়ে বসে আছেন, উনি তো সব দেখতে পাচ্ছেন, এত চিন্তা কিসের? হ্যাঁ, সেটাই তো চিন্তা। তার মানে উনি দেখতে পাচ্ছেন সেটাই চিন্তা? বলছে সেটাই মুশকিল, বিরাট মুশকিল হয়ে গেছে। হ্যাঁ স্যার, আপনি কি ওকে চেনেন? ও কীরকম? ও একটি নরপশু, আমাকে প্রচণ্ড মারধর করে। আগে তো দেখতে পেত না দু চোখে, হ্যাঁ, আন্দাজে মারার চেষ্টা করতো, যেখানে সেখানে, গালে মাথায় লাগতো না। হ্যাঁ, এখন তো আমাকে দেখে দেখে মারবে। এটি একটি ঘটনা ঘটেছিল। এটি একটি ঘটনা ঘটেছিল আমাদের হাসপাতালে একবার হয়েছিল। ইউভিয়াটিস বলে একটি চোখের অসুখ হয়। চোখের যে আইরিস আছে তাতে একটা প্রদাহ হয় এবং তাতে কিন্তু দৃষ্টি চলে যেতে পারে সঠিক সময় ট্রিটমেন্ট না হলে। একেবারে। তা আমি ওষুধপত্র দিয়েছি, ডায়াগনোসিস করার পর ওষুধপত্র দিয়েছি। সামনের সপ্তাহে এসছেন উনি। আসার পর দেখি ওনার ঠিক উপশম তো হয়নি, উঠে দৃষ্টি কমে যাচ্ছে। ভেবে উঠতে পারছি না কী হচ্ছে। হ্যাঁ, বলছে যে আমার চোখে আরও ব্যথা বেড়ে গেছে, উল্টে গলা একটু তেতো তেতো লাগছে। চোখের সঙ্গে গলা তেতো সম্পর্ক কী? বলছে না, আমার ওষুধ দেওয়ার পর দেখি গলা তেতো তেতো লাগছে। হ্যাঁ, তারপর আমি বুঝলাম কেন ওষুধ কাজ করেনি। কারণ একটি ড্রপ দেওয়া হয়, প্রেডনিসোলোন ড্রপ দেওয়া হয় চোখে, 10 বার করে দেওয়া হয় বা ঘন্টায় ঘন্টায় দেওয়া হয়। ভদ্রলোক চোখে ওই ড্রপটা না দিয়ে 10 ফোঁটা করে খেয়ে নিয়েছেন। দারুণ। তারপর ওনাকে আবার ঠিকঠাক দিতে আবার দৃষ্টি ফিরল। আরেকটি ওটিতে হয়েছিল। মানে কি
চোখে না দিয়ে মুখেই মুখে 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 নিয়ে নিয়েছেন, মুখে 10 ফোঁটা করে খাচ্ছিলেন, তাতে তো কাজ হবে না, বেড়ে যাচ্ছিল। আমার সন্দেহ হচ্ছিল যখন বললেন যে আমার মুখ তেতো তেতো লাগছে। আর একবার ওটিতে হয়েছিল, এখানে আমাদের নয়াগ্রামে হয়েছিল, প্রথমে বুঝতে পারিনি। হ্যাঁ, পেশেন্ট যাওয়ার পর আমি বলে শুয়ে পড়ুন, হ্যাঁ বলছি, তখন বলছে হ্যাঁ ঠিক আছে শোবো তো, বালিশ দিন, মশারিটা খাটিয়ে দিন। ব্যাপার বুঝতে পারছি না, কিছুক্ষণ ওটি করার পর একটু গন্ধ পাচ্ছি, তখনই বুঝলাম যে মানে রোগী মদ খেয়ে চলে এসছে। তা আমি বললাম যে আপনারা দিন ছিল না, আজকেই খেতে হলো না? সকাল থেকে টেনশান, চোখে কি হবে না হবে, টেনশান কাটাবার জন্য মদটা খেয়ে নিয়েছি। ঠিক আছে, কিছুক্ষণ পরে নড়ছেন উনি। আমি বললাম ঠিকঠাক শুয়ে থাকুন, হ্যাঁ চুপচাপ শুয়ে থাকুন, আর একটুক্ষণ তো, ব্যথা লাগছে নাকি চোখে? বলছে না না না, আমার প্রচুর আরাম লাগছে, আপনি চালিয়ে যান, থামবেন না, আমার ওটি যেন 3-4 ঘন্টা চলে, খুব আরাম লাগছে, এই আরাম কোনো দিন পাইনি। গেল, তারপরে অপারেশন শেষ হয়ে গেল, আপনি উঠুন, কিছুতে উঠতে চাইছেন না। তারপরে এখন আমি মোটামুটি একটা হিস্ট্রি নেই, রুগী অপারেশন করার আগে আপনি কি মদ খান? 3-4 ঘন্টা ওটি ছিল, এত আরাম পাচ্ছেন? 3-4 ছাড়বেন না, 3-4 ঘন্টা করে যান। অপারেশন করতে তো 10 মিনিট লাগে, যে স্যার থামবেন না, আপনি করেই যান অপারেশন কমপ্লিট হয়ে গেছে, উঠতে চাইছেন না। দারুণ দারুণ, সত্যি মজার অভিজ্ঞতা। আচ্ছা, অনেক মানুষ এমনও আছেন তো যে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পরে তার যে উল্লাস, তার আনন্দ সব প্রাপ্তিকে ছাড়িয়ে গেছে, সেরকম কিছু হয় কীরকম বলুন তো? যখন দু চোখ অন্ধ থাকে, দু চোখে যখন বাইল্যাটারাল ক্যাটারাক্ট বলি আমরা, দু চোখেই ছানি পড়ে গেছে, দু চোখে যখন ছানি পড়ে যায় কোনো মানুষের, এবং যদি সেই ছানি যদি ম্যাচিওর থাকে, তাহলে কিন্তু ওই ভদ্রলোক, যার ভদ্রলোক হন বা ভদ্র মহিলা হন, উনি তো কিছু বুঝতে পারছেন না, দিন না রাত, কোন জায়গায় আছেন একদমই বুঝতে পারেন না ওই জায়গাতে। এবার ওই পেশেন্টগুলো যখন দেখতে পান তখন কিন্তু প্রচুর আনন্দ হয়, এক্সাইটেড। হ্যাঁ, এবং মানে হয়েছিল, একবার হয়েছিল যে একটা চোখ অপারেশন করে দিয়েছি আমি, বাড়ি গেছেন ভদ্রলোক, দেখতে পাচ্ছেন, এত আনন্দ। এবার গ্রামের দিকের বাড়ি, সম্ভবত দাঁতনের দিকে বাড়ি, মাটির বাড়ি এখনো বোধহয় আছে অল্প স্বল্প, হ্যাঁ। এবার ওই বাঁশের যে খোটর হয়, বাঁশের যে, ওর মধ্যে 10,000 টাকা লুকিয়ে রেখেছিলেন। এবার ভদ্রলোক এত আনন্দ পেয়েছেন, তার ছেলেকে 10,000 টাকা দিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে, মানে ওই বাঁশের ওইখান থেকে নিজের টাকা, হয়তো নিজের কাজে কোনো রকম রেখেছিলেন, কোনোভাবে সঞ্চয় করেছিলেন, এত দেখতে পাওয়ার পর এত আনন্দ হয়েছে, ওই 10,000 টাকা দিয়ে দিয়েছেন। বাহ, দারুণ দারুণ। এবার তার ছেলে আবার 2 দিন পরে হাজির, একটা চোখ অপারেশন করার পর মিনিমাম আমরা 15 দিন সময় নেই বা 1 মাস সময় নেই। তখন বলছে যে আমার কাছে এসছেন, বলছে আমার বাবাকে আপনি অপারেশন করেছিলেন, গত বুধবার অপারেশন হয়েছে, আপনি আর একটা চোখ কালকেই করে দিন। কেন, সময় লাগবে, 1 সপ্তাহ বা 1 মাস পরে সাধারণত আমি করি। বলছে না না, আমার বাবা আমাকে টাকা দিয়েছেন, বাবা বোধহয় আরও কিছু টাকা রেখেছেন, আপনি তাড়াতাড়ি করে দিন, ওই টাকাগুলো বার করতে হবে। দারুণ দারুণ। ডাক্তারবাবু, হ্যাঁ বলুন। আসলে আপনার নাম যখন ডাক্তার শান্তনু পাত্র, আর জানেন তো পুজো মানে, না না ভয় পাওয়ার কিছু নেই, পুজো মানেই আমরা জানতাম নতুন গান বেরোবে, নতুন সিডি বেরোবে, ক্যাসেট বেরোবে, লং প্লে, শর্ট প্লের যুগে আমরা দেখতাম সেই থালার মতন এগুলো আসবে। এখন তো সেসব নেই, তবুও এখনও রয়েছে কিছু নতুন পত্রপত্রিকা বেরোবে, লিটল ম্যাগ, হ্যাঁ লিটল ম্যাগ বা বিগ ম্যাগ, কারণ বড় বড় যে পাবলিশিং হাউসগুলো পুজোর সময় এখনো পুজো সংখ্যা বের, আনন্দবাজার, হ্যাঁ সবই বেরোচ্ছে। আর এই পুজো আসবে, ডাক্তার শান্তনু পাত্র আসলে যখন চোখের চিকিৎসা করেন, তিনি চক্ষুরোগ বিশেষজ্ঞ বা চক্ষুরোগ শল্য চিকিৎসক, কিন্তু আর এক হাতে তো তার এক অস্ত্র থাকে, কলম। আপনি কবিতা লেখেন, আমাদের দর্শকদের জন্য 2-1টি কবিতা শোনাবেন না? এই কবিতাটা সত্যি ঘটনা। আমাদের নয়াগ্রামে 5 কাহানিয়া বলে একটি গ্রাম আছে, ওখান থেকে একজন ভদ্রলোক এসেছিলেন অপারেশন, জঙ্গলাকীর্ণ একটি গ্রাম, হ্যাঁ। এটা নিয়ে একটি আমার কবিতা আছে, 5 কাহানিয়া দুঃখলিপি। শালের জঙ্গল আর 2-4 মাটির বাড়ি, আঁকা বাঁকা পথ, শুয়ে আছে শাঁখামুটির সাপের পিঠের মতো যেন। সন্ধ্যার চাদর ছিঁড়ে মডার্ন সভ্যতা আলো দেয় আনমনা দেশাচারী পানের দোকানে। 5 কাহানিয়া গ্রাম ভোরের অপেক্ষা করে শুধু, রাত পোহালেই ভিড়, পায়ে পায়ে আরোগ্য সন্ধানে। সদ্য দোতলার কোণে চক্ষু বিভাগের জীর্ণ বেডে পড়শির হাত ধরে ভর্তি হওয়া অশক্ত বৃদ্ধটি মাঝে মাঝে অতলে ছুঁইয়ে হাত
খোঁজেন ছেলেকে। কে এলি, স্বপন নাকি? একটি বার শুধু কাছে আয়। কেউ নেই। অসহায় হাওয়াটুকু ব্যর্থ হতে হতে পাঁচকাহানিয়া গ্রাম থেকে ফিরে জানালায় পাখা আছড়ায়। তবুও বিশ্বাস রাখি, এ যুগেও আছে কত সম্পর্ক নিখাত। ওটিতে শোয়াই তাকে, চোখ থেকে বার করি শেষে অন্ধকার, ছানি আর প্রান্তিক বাংলার কিছু গভীর বিষাদ। অসাধারণ। চক্ষুদান, প্রতিমার চক্ষুদান হবে কিনা জানি না, আপনার কবিতাতেও কিন্তু সেই চক্ষুদান আর সেই চোখ আপনি খুলে দিলেন। আরও কিছু? কবিতাটির নাম অপার্থিব বালি। এটা আমার যে লাস্ট কাব্যগ্রন্থ বেরিয়েছে তাতে আছে। এটা একটু রোমান্টিক কবিতা। ছোট্ট এই গাছটার বেদিমূল বাঁধিয়ে রাখার কথা ছিল, আরও অনেক কথা ছিল। জানো, সেই বিরুৎ এখন বৃক্ষ হয়েছেন, আর আমি সব পাতা ক্রমশ ঝরিয়ে বুকের ভেতর আস্ত রক্ত পাথরের চাই নিয়ে হেঁটে যাচ্ছি দিগন্তের দিকে। তালাবন্ধ সব কিছু। নিঝুম হেমন্ত এসে দিয়ে গেছে স্বর্ণ চাবি এক। ধীরে ধীরে পাল্টে যাচ্ছ তুমি। উড়িয়ে দিয়েছ কবে আধুনিকতার কারুকার্য করা ওই মসৃণ আঁচল। বয়স বাড়ছে জানি, দূর থেকে ভেসে আসা অস্ফুট মন্ত্রের শব্দ শুনি। বাংলা বর্ণমালা যেন অপার্থিব বালি, সেই বালি মেখে ডুব দিয়েছি নিঃসীমে। সাঁতারে এগোই শুধু আমাদের আগামী জন্মের দিকে দ্রুত। অসাধারণ। কবিতায় এবং কথায় আমাদের যাপন হলো। আরেকটি কবিতা কি শোনাবেন? একটি ছন্দের কবিতা শোনাই তাহলে। ঠিক। কবিতার নাম রুদ্রের দুই চোখ। কিছু চোখ আছে জটিল কপট, কিছু চোখ বড় ক্রূর। ডিজিটাল চোখে দয়া মায়া নেই, রিলেশন ভঙ্গুর। কিছু চোখ যেন গোলাপ বাগান, ভালোবাসা জাগে মনে। কিছু চোখে ঘোরে উদাসী বাতাস দিঘিটির নির্জনে। দোতলা বাড়ির কাঁচের জানালা আকাশকে ডেকে আনে। মধ্যরাতের স্নিগ্ধ দুচোখ বুকে বিদ্যুৎ হানে। কিছু চোখে থাকে মেঘলা আকাশ, বিষাদ বৃষ্টি ঝরে। স্বজন হারিয়ে বুকে ব্যথা নিয়ে কেঁদে কেঁদে শুধু মরে। মোমবাতি পুড়ে জ্বলে ওঠে ধূপ, নিভে যায় যত শোক। দুঃখ দহনে জেগে থাকে শুধু রুদ্রের দুই চোখ। অসাধারণ। সময়ের দাবি, আনন্দ, উৎসব সব কিছুকে ছাপিয়ে গেল আপনার এই শেষের কবিতাটা। বড্ড প্রাসঙ্গিক। আজ কিছুক্ষণ ধরে যখন দেবীর চক্ষুদান হবে, সেই মাহেন্দ্রক্ষণকে সামনে রেখে আমরা এই আড্ডায় ছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসন্ন শারদোৎসব আপনারও ভালো কাটুক, আমাদের দর্শকদেরও খুব ভালো কাটুক, দৃষ্টি খুলুক আমাদের সকলের। নমস্কার। সবাইকে আসন্ন দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, পুজোতে আনন্দ করুন। এই পুজোর সঙ্গে আমাদের সামাজিক অনেক কিছু জড়িত, অনেকের পেশা এখানে জড়িত। সবাই আনন্দ করুন। উপনিষদের একটি শান্তিবাণী দিয়ে আমি আমার আজকের অনুষ্ঠানের এখানেই ইতি টানবো, আমার বক্তব্যের ইতি টানবো। ওং ভদ্রং কর্ণেভি শ্রেণীয়াম দেবা ভদ্রং পশ্যাম অক্ষবীর্যযাত্রা স্থিরৈ অঙ্গৈ তুষ্টুবাংশস্তুনভি দেবহিতং যদায়। চোখ দিয়ে যেন আমরা সব মঙ্গলকারী দৃশ্য দেখতে পাই, কান দিয়ে যেন আমরা সব সুন্দর শব্দ শুনি, সুস্থ শরীরে দীর্ঘায়ু যাপন করে যেন আমরা মানুষের মঙ্গল করে যেতে পারি। এটুকুই কামনা থাকলো। সবাইকে নমস্কার।